ওয়েলকাম। টেট, আপার প্রাইমারি, প্রাইমারি বা এসএলএসটি এডুকেশন বা অন্যান্য যে কোনো স্তরের এডুকেশন বা সাইকোলজির একটি খুব কমন টপিক আপার প্রাইমারি টেটে তো আছেই, সেটা হচ্ছে ম্যাচুরেশন বা পরিণমন। পরিণমন বা ম্যাচুরেশন, যেটা সাধারণত এডুকেশন বিষয়ে 11-12-এর সিলেবাসেই থাকে। সহজ একটি বিষয়, ঘুরিয়ে পেঁচিয়ে কিছু প্রশ্ন দেয়। আমরা খুব সহজভাবে বিষয়টা একটু বুঝে নেবার চেষ্টা করব আর কি। পরিণমন কি? পরিণমন হচ্ছে একজন ব্যক্তি, একটি শিশু জন্মের পর বয়সের সাথে সাথে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের পূর্ণতা প্রাপ্তির যে কৌশল, তাকেই বলে পরিণমন। বিষয়টা সহজভাবে এবার দেখব। ইংরাজিতে পরিণমন, ইংরাজিতে ম্যাচুরেশন। আমরা ম্যাচুরিটি কথাটা সবসময় শুনি না, এই এলআইসিতে বা অমুক জায়গায় টাকা রেখেছি, এই তো আর 1.5 বছর পরে ম্যাচুরিটি হবে। একটা গাছের কোনো ফল এটা ম্যাচিওর হয়নি, আর একটু ম্যাচিওর। আমরা ঠিক সেম জিনিসটা কিন্তু মানুষের ক্ষেত্রে, এর বুদ্ধিশুদ্ধি এখনো ম্যাচিওর হয়নি। এই ম্যাচিউরিটি, ম্যাচুরেশন। তাহলে এই ম্যাচিওর বা ম্যাচিউরিটি কথাটা কি অর্থে ব্যবহার করি আমরা? পরিপক্কতা হয়নি, তাই তো। ওর বুদ্ধিশুদ্ধি এখনো ম্যাচিওর হয়নি, মানে বুদ্ধি পাকাপোক্ত হয়নি। ঠিক একটা মানুষ, একজন ব্যক্তি, একজন শিশু বা শিক্ষার্থী, তার বয়সের সাথে সাথে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের এই যে পাকাপোক্ত হওয়ার যে কৌশলটা, পাকাপোক্ত হওয়ার কৌশলটাকেই বলা হচ্ছে পরিণমন। এইবার বিষয়টার মধ্যে কিন্তু যতটা সহজ আমরা হয়তো পড়ছি ততটা নয়। এখন এই যে পাকাপোক্ত হলে সেটাকে পরিণমন বলে, না যে পদ্ধতির মধ্যে দিয়ে পাকাপোক্ত হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, তাকে পরিণমন বলবো আমরা। ভালো করে বুঝলে কিন্তু বিষয়টা এইখানটাই ডিফিকাল্ট হয়ে যায়, যে এই যে বয়সের সাথে সাথে আমি পরিপূর্ণ হয়ে উঠলাম, এই পরিপূর্ণ হওয়াটা হচ্ছে পরিণমন। না যে সিস্টেম, যে যার মধ্যে দিয়েই পরিপূর্ণ হলাম, সেটা পরিণমন। এই জায়গাটা আমরা ক্লিয়ার করবো আগে। তাহলে বয়সের সাথে সাথে দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের পূর্ণতা প্রাপ্তির প্রক্রিয়াই হচ্ছে পরিণমন। স্বাভাবিকভাবে এটা একটা বায়োলজিক্যাল প্রসেস। এর সাথে আমার এক্সপিরিয়েন্স বা পূর্ব অভিজ্ঞতা এর কোনো সম্পর্ক নেই। আমি পরিপূর্ণ হব, একটা শিশু বয়সের সাথে সাথে একজন একটা ছোট্ট শিশুকে 2 মাস 3 মাস 6 মাস বয়সের পেন এরকম ধরতে দাও, সে কিন্তু আমাদের মতো ধরতে পারবে না, সে এইভাবে ধরবে, কারণ তার হাতের অঙ্গ প্রত্যঙ্গগুলো এখনো পূর্ণতা পায়নি। নির্দিষ্ট সময় পর সে ম্যাচিওর হবে, পরিণত হবে। গাছে একটা পেয়ারা ছোট্ট ফুলের থেকে সব হয়েছে, সেটা ম্যাচিওর হয়নি, কিন্তু নির্দিষ্ট সময় পরে সে অটোমেটিক ম্যাচিওর হবে। ঠিক তেমনই এই যে দেহের অঙ্গ প্রত্যঙ্গের পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে পরিণমন বলছে। বিভিন্ন মনোবিদ একে বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। বিখ্যাত মনোবিদ যিনি শিখন, পরিণমন এগুলো নিয়ে বেশি কাজ করেছেন, ম্যাকগিয়কের আমরা শিখনের একটা গুরুত্বপূর্ণ সংখ্যা জানি, যে অতীত অভিজ্ঞতা প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারার পরিবর্তনের প্রক্রিয়াকে বলে শিখন। আর এটা শিখন পড়ছি আমরা, পরিণমন পড়ছি ম্যাচুরেশন, যে জৈবিক বিকাশের ফলে, জৈবিক মানে যেটা বায়োলজিক্যাল, বাঙালি ইংরাজি ভালো বুঝি আমরা, বায়োলজিক্যাল ফিজিক্যাল যেটা জৈবিক বলা হচ্ছে, জীব থেকে জৈবিক কথাটা এসছে। জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সাথে সাথে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ ছাড়াই, জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সাথে সাথে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের পরিণত হওয়ার বা পরিবর্তনের যে কৌশল, তাকেই বলছে পরিণমন। দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের পরিণত হওয়া বা পরিবর্তনের যে কৌশল, তাই হচ্ছে পরিবর্তন। দুটো কথা এখানে খুব গুরুত্বপূর্ণ। কি বলেছেন? যে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা, উইদাউট এক্সপেরিয়েন্স, এবং প্রশিক্ষণ, কোনো এক্সারসাইজ মানে ট্রেনিং, এক্সারসাইজ কথাটা উনি ব্যবহার করেন, উনি ট্রেনিং কথাটা ব্যবহার করছেন। কোনো রকম এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং, উইদাউট এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং যে ডেভেলপমেন্ট, যে একটা দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের পূর্ণতা প্রাপ্তির যে কৌশল, তাকে বলছে পরিণমন। তাহলে সহজ ভাষায়, বয়স বৃদ্ধির সাথে সাথে একটা শিশু ছোট থেকে বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে তার মানসিক ক্ষেত্রটা বাদ দিয়ে তার দেহের স্ট্রাকচারের যে পুনর্গঠন হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, তাকেই বলছে পরিণমন। এইবার আমরা যদি পরিণমনের বৈশিষ্ট্যগুলো দেখি না, তাহলে দেখবো আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে।
প্রথম যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে পরিণমন হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া। স্বাভাবিক প্রক্রিয়া মানে একটা ন্যাচারাল প্রসেস। এই পরিণমনের ক্ষেত্রে আমার অন্য কিছুর ভূমিকা নেই। সংজ্ঞাতে ম্যাকডওয়ার্কের সংজ্ঞাটাই আমরা কি দেখলাম, উইদাউট এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং, কোনো পূর্ব অভিজ্ঞতা প্রশিক্ষণের দরকার নেই। যে পরিণমন হচ্ছে বয়স বাড়লে একটা শিশু, সে ব্যায়াম করুক না করুক, সে পড়াশোনা করুক না করুক, সে ধনী হোক গরিব হোক, সে সুইজারল্যান্ডে থাক আর আমাদের পশ্চিমবঙ্গে থাক, তার বয়স বাড়লে দেহের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন তো হবে। তাহলে এটা ন্যাচারাল প্রসেস, জেনারেল প্রসেস, সবার মধ্যে যেমন হচ্ছে সেটা পড়ে, কিন্তু এই পয়েন্ট অনুযায়ী এটা একটা ন্যাচারাল প্রসেস, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এর জন্য কোনো রকম চেষ্টা চরিত্র এটা সেটা করবার দরকার নেই। একটা পুরুষ মানুষ নির্দিষ্ট বয়সের পরে দৈহিক শক্তপোক্ত ভাব আসবে, দাড়ি গোপ মোজ দাঁড়াবে, এটাই স্বাভাবিক। তাতে আমার সেভিং খরচ যতই বাড়বে, আমি যদি চাই তাহলেও হবে, আমি না চাইলেও হবে। অর্থাৎ এটা একটা ন্যাচারাল প্রসেস, ক্লিয়ার, স্বাভাবিকভাবে ঘটে। এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়। পরে যখন আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব টেট বা এসএলএসটির জন্য, তখন আমরা ক্লিয়ার হব। তাহলে এটা হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া। আর সেকেন্ড যে সংজ্ঞাতে আমরা বলেছি, সে সংজ্ঞার মধ্যে থেকে কটা পয়েন্ট পাই আগে দেখি, দুটো একটা পাই কিনা। জৈবিক প্রক্রিয়া, প্রক্রিয়ার কথাটা আমি লিখলাম না। জৈবিক প্রক্রিয়া কি বললাম, পরিণমন কি প্রক্রিয়া, বাঙালি ইংরাজি ভালো বোঝে বলেছি। বায়োলজিক্যাল প্রসেস, পরিণমন হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া। কারণ এই টোটাল প্রসেসটা কোথায় ঘটছে, শিশুর বা ব্যক্তির দেহের মধ্যে ঘটছে, তাই তো, হিউম্যান বডিতে ঘটছে। এর সাথে মানসিক আমার অভিজ্ঞতার কোনো দরকার নেই, আগের আমার চর্চার কোনো দরকার নেই, আমার চাহিদার কোনো দরকার নেই, আমার বুদ্ধির কোনো দরকার নেই, আমার সংবেদন প্রত্যক্ষণ ধারণা, কোনো মেন্টাল প্রসেসগুলোর প্রশ্ন নেই। এটা সম্পূর্ণ একটা দেহের ব্যাপার, ফিজিক্যাল ব্যাপার বা বায়োলজিক্যাল ব্যাপার, তাই তো। ছোট ছিলাম, বড় হয়েছি, এটা কি দেহের ব্যাপার তো। তাহলে এখান থেকে আসছে পরিণমন হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া, এটা একটা বায়োলজিক্যাল প্রসেস। এখানে কিন্তু কি হয়, শরীরের মধ্যে বা দেহের মধ্যেই এটা ঘটে। নেক্সট হচ্ছে পরিণমনের আরেকটি বৈশিষ্ট্য যদি আমরা দেখি, পরিণমনকে বলা হয়, পরিণমন হচ্ছে বিকাশের প্রক্রিয়া। এই বিকাশ কোন বিকাশ, এই বিকাশ হচ্ছে যেটাকে আমরা বলি ডেভেলপমেন্ট। বিকাশ মানে আমরা জানি একটা শিশুর শিক্ষা বলি, আমরা যাই বলি টেট যে আমরা দেবো বা এডুকেশন, যা কিছু কিসের জন্য, শিশুর ডেভেলপমেন্টের জন্য। ডেভেলপমেন্ট বা বিকাশ মানে কি, আমরা বৃদ্ধি বিকাশের ক্লাস কিন্তু অনেকদিন আগে করেছি, আমি যদি প্লে লিস্ট করতে পারি সেখানে দেব। বৃদ্ধি বিকাশ, বৃদ্ধি হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ, বৃদ্ধির সাথে অনেকটা পরিণমনের মিল আছে, বিকাশের সাথে অনেকটা শিখনের মিল আছে। একটার সাথে একটা কম্পেয়ার করে পড়লে দেখবেন খুব ইজি হয়ে যাবে বিষয়টা। তাহলে এখানে বলেছে বিকাশের প্রক্রিয়া। বিকাশ মানে কি, দেহের উন্নতি, দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, নৈতিক, আধ্যাত্মিক, সামাজিক, ছটা বা এর সাথে আরও কিছু আছে, অলরাউন্ড ডেভেলপমেন্ট, বিকাশ সব দিকে ঘটে। তাহলে পরিণমনটা কিসের বিকাশ, বিকাশের প্রথম বিকাশই কি বললাম, দৈহিক, তারপরে আসছে মানসিক, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তাহলে পরিণমন একটা বায়োলজিক্যাল প্রসেস, তাহলে এটা বিকাশের প্রক্রিয়া। পরিণমনের ফলে আমার দেহের বিকাশ ঘটে তো, যেটুকু উদাহরণ বললাম, একটা ছোট্ট শিশুকে পেন দিলে সে এইভাবে ধরবে, কিন্তু আমরা একটা পেন দিলে এইভাবে ধরে লিখতে পারবো। 3 মাসের 6 মাসের শিশুকে পারবে লিখতে, পারবে না। তাহলে পরিণমন হয়েছে বলেই আমার আজকে দৈহিক বিকাশ হয়েছে, আমি পেনটা ধরে লিখতে পারছি, বাদ দিয়ে বুঝতে পারছি। আপনিও তাই বা তুমিও তাই, ক্লিয়ার। তাহলে পরিণমন এক কথায় হচ্ছে, পরিণমন একটি বিকাশের প্রক্রিয়া, এটাও একটা ডেভেলপমেন্ট। এটা কোন ধরনের ডেভেলপমেন্ট, এটা বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, দৈহিক বিকাশ। নেক্সট যদি এর বৈশিষ্ট্য আমরা দেখি, সময়ব্যাপী প্রক্রিয়া। এইবার এইখানে একটা প্রশ্ন আছে, সময়ব্যাপী প্রক্রিয়া, সময়ব্যাপী মানে কি, সময় ধরে হয়, হ্যাঁ সময় ধরে হয়, এটা একটা ব্যাখ্যা অন্যরকমভাবেই আমরা জানবো। পরিণমন একটা নির্দিষ্ট টাইম লিমিট আছে, সারা জীবন ধরে। বিকাশের প্রক্রিয়া যতই বলি, বিকাশ জীবনব্যাপী প্রক্রিয়া, পরিণমন কিন্তু বিকাশ জীবনব্যাপী নয়। পরিণমন কি হয়, একটা সময়ব্যাপী, নির্দিষ্ট সময় পরে, আমি হিউম্যান বডিতে পরে আসছি, সে ফলের উদাহরণ দিচ্ছিলাম, আমরা কাঁচা পেয়ারা কাঁচা হয়েছে, ম্যাচিওর হয়নি, আরেকটু ম্যাচিওর হবে, একটা সময় সে ডাসা হবে, তারপরে পেকে যাবে, তারপরেও আরও ম্যাচিওর হবে, সেই আশায় আমি যদি বসে থাকি 6 মাস, এক সময় ওটা পচে পড়ে যাবে। ঠিক মানুষেরও আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের পূর্ণতা প্রাপ্তি ঘটছে মানে এই নয় 80 বছর অবধি আমার পূর্ণতা প্রাপ্তি ঘটতেই থাকবে। তার আগে যদি টিকেও থাকিয়ে ধরাধামে, চুল যাবে, দাঁত যাবে, তাই তো, চোখে দেখবো না, কানে শুনবো না, লাইফ সাপোর্টে চলতে হবে।
তাই নয় কি? তাহলে তখনও কি আমার ম্যাচুরিটি আরও বাড়ছে, শক্তপোক্ত হচ্ছি? অর্থাৎ পরিণমন জন্মের পর থেকে শুরু হয়ে একটা জায়গায় যে কি সে বৃদ্ধির মতন, আগেই বললাম পরিণমনের সাথে বৃদ্ধিকে মিল, এইখানে যে একবার থেমে যায় তারপরে তার পতন শুরু হয়, অর্থাৎ একটা সময়ব্যাপী পরিণমন ঘটে। তারপরে কিন্তু আর সে ম্যাচিওর হবে, ফল আরও বড় হবে, আরও পাকবে, এই ভরসায় আমি গাছের গোড়ায় বসে থাকবো মাসের পর মাস, সেটা হতে পারে না। ঠিক মানুষের ক্ষেত্রেও পরিণমন একটা নির্দিষ্ট সময়ব্যাপী ঘটে, নির্দিষ্ট সময় পরে সেটা কিন্তু থেমে যায়। নেক্সট হচ্ছে চাহিদা নির্ভর নয়। চাহিদা নির্ভর নয় কেন? এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, দুটো অ্যাঙ্গেল থেকে বলবো। চাহিদা নির্ভর নয়, পরিণমন আমার চাহিদার উপর নির্ভর করে না। বাবা মা চাইলো আমার ছেলেটা 6 মাসেই বেশ সাইকেল চালানো শিখে যাবে, 1 বছরের মধ্যে সাঁতার কাটাটা শিখে যাবে, 2 বছরের মধ্যে মানে দৌড়ানোর এক্সারসাইজ ভালো ভালো খেলাধুলাগুলো শিখে যাবে, মোটামুটি বছর 12-এর মধ্যে অলিম্পিক চ্যাম্পিয়ন করে নিয়ে আসবো। হবে? আমার ছেলেটা 2 মাসের মধ্যে কথা বলা শেখাতেই হবে, আমি চাইলেই হবে। বা আমি যদি চাই আমার পরিণমন এত হোক, আমি ঘর থেকে বসে গাছের আম পারবো, খাবো খাবো খাবো, হবে? আয় আয় চাঁদ মামা হাত দিয়ে ছুঁয়ে ফেলবো, সেই অনুযায়ী আমার যেন পরিণমন হয়, আমি খুব বড় হয়ে উঠি। বড় সবাই হন, সবাই হতে চাই, আশীর্বাদ করেন বড়রা, কিন্তু সেই বড় হওয়াটা তফাৎ। চাহিদা আমি চাইলেই আমার পরিণমন সেরকম হবে? ওই যেটা বললাম, 6 মাসের বাচ্চা যদি চাই বাবার মতন আমিও বাইক চালাবো, অসম্ভব। অর্থাৎ আমার চাহিদার উপর আমার পরিণমন হবে না, সময় হলে তবেই হবে, সময় হলে তবেই হবে, এচড়ে পাকা হয় না। একটা কথা আছে না, কেউ বেশি পেয়ে গেলে এচড়ে পাকা বলি ছোটবেলায়, সেই রকম বলছি যে সময়ের জন্য অপেক্ষা করতে হবে, পরিণমনের জন্য ব্যক্তিকে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। ম্যাচিউরিটি আসবে, ম্যাচুরেশন হবে, কিন্তু একটা সময়ের লাগবে। কিন্তু এখানে একটা চাহিদা নির্ভর নয়। আর এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু পরিণমন ঘটলে আমার অনেক চাহিদা পূরণ হয়। পরিণমন নিজে চাহিদার উপর নির্ভর করছে না, কিন্তু এই পরিণমন হলে আমার চাহিদা পূরণ হবে। কীরকম? ওই যে বললাম, একটা ছোট্ট শিশু চাইছে আমি সাইকেল চালানো শিখি, পারছে না, কিন্তু একটা সময় তার পরিণমন হলে তবেই সে সাইকেল চালানো শিখতে পারছে। হয়তো 8-10 বছর বয়সে যে তার একটা ম্যাচুরিটি এসেছে, সে তখন সাইকেল চালাতে পারছে। অর্থাৎ তার ওই চাহিদা পূরণটা হচ্ছে কিসের ওপর? পরিণমনের ওপর। পরিণমন চাহিদার ওপর নির্ভর নয়, কিন্তু পরিণমন ঘটলে আমাদের অনেক চাহিদা আছে, যেটা কি হয়? পূরণ হয়। নেক্সট আমরা আর একটা পয়েন্ট, একটা দুটো বলে ছেড়ে দেব, সর্বজনীন বা সার্বজনীন এটা বলতে পারি। পরিণমন কি? সার্বজনীন বা সর্বজনীন প্রক্রিয়া। প্রক্রিয়া কথাটা লিখছি না আমি। এমন হয় নাকি ধনীর পরিণমন আগে হবে, গরিবদের হবে না, অমুক কাস্টের পরিণমন হবে, তমুকের হবে না? পরিণমন সবার ঘটে, কম মাত্রাগত পার্থক্য থাকতে পারে, কারোর ম্যাচুরিটি তাড়াতাড়ি এসে কারোর একটু ডিলে হতে পারে, সেটা আলাদা টপিক। কিন্তু পরিণমন ইউনিভার্সাল প্রসেস, সার্বজনীন বা সর্বজনীন, কারোর ক্ষেত্রে ভেদভাব করে না। পরিণমন সব সময় সবার মধ্যে কি হয়? ঘটতে থাকে। সেটাই বলা হচ্ছে পরিণমন হচ্ছে সর্বজনীন বা সার্বজনীন প্রক্রিয়া। সংজ্ঞার মধ্যে আরেকটা বলেছিলাম, সংজ্ঞার বৈশিষ্ট্যটাই বলি, অনুশীলন নিরপেক্ষ। অনুশীলন নিরপেক্ষ মানে কি? অনুশীলন নিরপেক্ষ মানে হচ্ছে পরিণমনের ক্ষেত্রে অনুশীলনের প্রয়োজন নেই। শিখনের ক্ষেত্রে যেমন শিখতে গেলে আমার কি অনুশীলন দরকার, এক্সারসাইজ দরকার, কিন্তু ওই ম্যাকজকের সংজ্ঞাটাই বললাম, পূর্ব অভিজ্ঞতা এবং অনুশীলন বা প্রশিক্ষণ ছাড়াই যেটা স্বাভাবিক পরিবর্তন ঘটে সেটাকেই পরিণমন বলে। তাহলে অনুশীলন নিরপেক্ষ। পরিণমনের ক্ষেত্রে ব্যক্তির অনুশীলনের দরকার ঘটে না, অনুশীলনের প্রয়োজন নেই, যেটুকু ঘটার স্বাভাবিক ঘটে। হ্যাঁ, কিছু অনুশীলন করলে পরিণমনে সামান্য হেরফের হয়, সেটা এতটাও ইম্পর্টেন্ট নয় যে তাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সেই দিক থেকে বলা যায় পরিণমন হচ্ছে একটি অনুশীলন নিরপেক্ষ একটি প্রক্রিয়া। এই হলো পরিণমন এবং তার বৈশিষ্ট্য। এবার দেখবো যে শিখন পড়ব, শিশুর শিক্ষার ক্ষেত্রে, তার লার্নিংয়ের ক্ষেত্রে পরিণমনের কি প্রয়োজন আছে, গুরুত্ব কি, ভূমিকা কি, সেই পার্টটা আমরা এবারে আলোচনায় আসবো। আমি কয়েকটি পয়েন্ট লিখে নিই, একটু সময় বাঁচে। শিখনের ক্ষেত্রে শিশুর শিখনে পরিণমনের ভূমিকা, পয়েন্ট কটা লিখে নিলাম, সময় বাঁচবে তাতে করে। একটা একটা করে আলোচনায় আসছি। যে শিশু যে শিখছে, আমাদের তো আলোচনা শিখন নিয়ে, শেখানো। একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে সেক্ষেত্রে পরিণমনের কি দরকার, কি ভূমিকা, সেটা আমাদের জানাটা খুব দরকার। প্রথম হচ্ছে শিখনের গতি ও সীমা নির্ধারণ করে।
একজন শিশু কতটা শিখতে পারে এবং কত দ্রুত বা দেরি করে শিখবে সেটা নির্ভর করে পরিণমনের ওপর। শিখনের গতি ও সীমা কে নির্ধারণ করে দেয়? পরিণমন। অর্থাৎ কতটা শিখতে পারবো। একটা 3 বছরের বাচ্চাকে নিশ্চয়ই এ কিউব প্লাস বি কিউবের হোল স্কোয়ারের সূত্র দিয়ে তার জটিল নিয়ম শেখানো সম্ভব নয়, আলোর প্রতিফলনের সূত্র শেখানো সম্ভব নয়, বা শিখন পরিণমনের বৈশিষ্ট্য শেখানো সম্ভব নয়, সে যত মেধাবী হোক না কেন। হ্যাঁ, ওই কৃষের মতন ব্যাপার হলে সেটা আলাদা, সেটা এক্সেপশনাল কেস। সাধারণত তাহলে কোন বয়সে কতটা শিখতে পারবে সেটা কিসের ওপর নির্ভর করছে? পরিণমনের ওপর। তাহলে শিখন দেখতে গেলে, শিক্ষা দেখতে গেলে আমাকে পরিণমনের উপর খেয়াল রাখতে হবে। তো 6 বছরের বাচ্চা কতটা শিখতে পারবে, আর 15 বছরের একটি ছেলে কিশোর কিশোরী কতটা শিখতে পারে, কলেজ স্তরের একটা শিক্ষার্থী কতটা শিখতে পারে, তার বয়স, পরিণমন, ম্যাচুরেশন দেখেই তো বোঝা যাবে। তাহলে পরিণমন কি করে? শিখনের গতি ও সীমা, কতটা শিখতে পারবে এবং কত দ্রুত। এই যে বিষয়টা ভাবুন, আজকে আপনারা অনেকেই আছেন এডুকেশন সাবজেক্টের বাইরে টেটের জন্য সাইকোলজি পড়ছেন। আপনাদের কাছে বিষয়টা গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড, অনেকে এমএড বা ডিএলএড করে আজকে শিখছেন, যত সহজে বিষয়টা বুঝতে পারছেন। 11-এর ছেলে মেয়ের কাছে কিন্তু বিষয়টা এত সহজে পৌঁছানো যায় না, কারণ গতি, ওই পরিণমন, শিখনের গতিটার কিন্তু তফাৎ আছে। ক্লিয়ার? নেক্সট, শিখন ত্বরান্বিত করে, অনেকটা এটার সাথে মিলেছে, ত্বরান্বিত করে। পরিণমন ঘটলে শিখনটা সহজ হয়, যেটা আগের পয়েন্টে আমি থামলাম, সেখান থেকে শুরু করব। এই জায়গায় এসে আজকে আমরা এটা শিখছি বলে অনেক দ্রুততার সাথে শিখতে পারছেন। এই সিলেবাসটাকে যদি আমাদের অনেক আগে দিয়ে দেওয়া হতো, একাদশ দ্বাদশ, এই বিষয়টা কিন্তু টাফ হতো। টেট কোয়ালিফাই করা চারটেখানি কথা হতো না আমাদের পক্ষে। 5টা সাবজেক্টকে কনসুলেট করে পাস করা, সেখান থেকে স্কোর, বেশি স্কোর এনে তারপরে চাকরি কোয়ালিফাই করে, কিন্তু আপনারা পারবেন। কারণ একটাই, কারণ আমাদের পরিণমন, ম্যাচুরেশনের সাথে সাথে কী হয়েছে, শিখনের গতিটা। এই যে 3-4 মাসে একটা টেটের সিলেবাস শেষ করে আপনারা কোয়ালিফাই করে যাবেন বা এসএলএসটি ক্র্যাক করে যাবেন। তার কারণটা কি? নেট সেট আপনারা পাস করবেন। এই ম্যাচুরেশনটা হয়েছে বলে আপনাদের আজকে শিখনটা এত দ্রুত হচ্ছে, ত্বরান্বিত হচ্ছে। অর্থাৎ পরিণমন কি করে? শিশুর শিখনকে দ্রুততার সাথে নিয়ে যেতে সাহায্য করে। ওকে, নেক্সট হচ্ছে কি, পাঠ পরিকল্পনা। খুব শিখনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, পাঠ পরিকল্পনা। লেসন প্ল্যান, পাঠ পরিকল্পনা মানে কিন্তু এখানে শুধু লেসন প্ল্যান নয়, ক্লাসের লেসন প্ল্যান লিখে নিয়েছি সেই বিএডে ডিএলএডে, সেটা পাঠ পরিকল্পনা নয়। এখানে কিন্তু টোটাল একটা শিক্ষার সিস্টেম এই পরিণমনের উপর নির্ভর করেই গড়ে ওঠে। কোন বয়সের ছেলেদের কতটা ম্যাচুরিটি হয়েছে, সে অনুযায়ী তার বইপত্র, তার সিলেবাস, কারিকুলাম, পাঠ্যক্রম ঠিক করা হয়। তার পাঠদানের কোন মেথডটা কাদের জন্য তৈরি হবে, পাঠ্যপুস্তক তৈরি, ক্লাসের টাইম টেবিল নির্ধারণ করা, সব কিছু কিন্তু ঠিক হয় পরিণমনের উপর নির্ভর করে। বাচ্চাদের বইয়ে ছবি বেশি থাকে, রংচঙে থাকে, সেখানে পড়ানোটা আনন্দদায়ক, খেলাধুলার মধ্যে দিয়ে করা হয়, অল্প সময়ের হয়। সেই জিনিসটাই আমরা ছোটোবেলাতে ইতিহাস, ভূগোলেও কিন্তু মানব জাতির ইতিহাস পড়েছি 3-4-এ। আবার একজন হিস্ট্রি যখন মাস্টার ডিগ্রিতে পড়ছেন, সেখানে সাল, তারিখ, ইয়ার ধরে ধরে কত জটিলভাবে সেই জিনিসটা শিখছেন, একবার ভাবেন তো। তাহলে পাঠ পরিকল্পনা একই জিনিস 4-5-6-এ শিখছি একভাবে, সেই জিনিসটা যখন আমি হায়ার লেভেলে চলে যাচ্ছি শিখছি অন্যভাবে। তাহলে পাঠ পরিকল্পনা একই জিনিস দু জায়গায় দুরকম হলো কেন? পরিণমনের উপর নির্ভর করে। অর্থাৎ একটা পাঠ পরিকল্পনা তৈরি হয় কিসের ওপরে? পরিণমনের উপর নির্ভর করে। কিন্তু তাহলে শিক্ষাক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ। নেক্সট, জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের মধ্যে সমন্বয়। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক। এছাড়া আমাদের কর্মেন্দ্রিয়, যা দিয়ে আমরা কার্য সম্পাদন করি, সে হাত, মুখ, চোখ, যাই হোক না কেন, পা। এই দুটোর মধ্যে কম্বিনেশন না থাকলে হবে না। আমি একটা কাজ করি যখন, আমার চোখ দেখছে, মস্তিষ্ক ভালো করে ভেবে ডাইরেকশন দিচ্ছে, আমরা সংবেদন প্রত্যক্ষণ পড়লে তখন বিষয়গুলো ডিটেলসে যাব, সে অনুযায়ী আমি একটা কাজ করছি। তাহলে এই আমার যে 5টা জ্ঞানেন্দ্রিয়, তার সাথে আমার যে কর্মেন্দ্রিয়, এদের মধ্যে যদি সংযোগ না থাকে, ওয়াকিটাকিতে কথা যদি ঠিক না থাকে, নেটওয়ার্ক টাওয়ার যদি ঠিক না থাকে, আমার হাত আমার মস্তিষ্কের নির্দেশ শুনছে না, চোখ দেখছে যে পায়ে কাটা ফুটতে পারে, চোখ বলছে না, সতর্ক করছে না, তাহলে তো হবে না। এই ম্যাচুরেশন যত বাড়ে
আমার চোখ কান নাক জিভ ত্বকের সাথে আমার কর্মেন্দ্রিয়গুলোর সমন্বয় তত বাড়ে। তাই নয় কি? সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো আমরা কিন্তু বুঝতে পারি, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কীভাবে করলে আরও দ্রুত কর্ম সম্পাদন হবে, সব বিষয়টা বুঝি। তাহলে কি হয়? আমার জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়ের মধ্যে সমন্বয় বাড়ে। নেক্সট, ভাষা ও বাচনিক বিকাশ, এটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। পরিণমনে আমার ভাষা আর বাচনিক ভার্বাল পাওয়ার, ল্যাঙ্গুয়েজ, এই যে জিনিসগুলো আছে এগুলো বাড়তে সাহায্য করে। একই জিনিস একটা শিশু যখন এক্সপ্লেন করছে তার একটা অভিজ্ঞতা, আপনি এই বয়সে এসে বা আমি এই বয়সে এসে যখন ব্যাখ্যা করছি, দুটোর মধ্যে তফাৎ আছে। কোথায় কোন টোনে বলতে হবে, কোথায় হেসে বলতে হবে, কোথাও মুখ গোমড়া করে বলতে হবে, কোথাও একটু ভাবুক হয়ে বলতে হবে, কোথাও একটু খোঁচা মেরে পিঞ্চ করতে হবে, সেটা আমরা ভালো বুঝি। পরিণমন ঘটেছে বলেই আজকে আমরা বুঝতে পারছি। তাহলে আমার বাচনিক বিকাশ, ভার্বাল পাওয়ার, আমার কথা বলার দক্ষতা, এটা কিন্তু নির্ভর করে পরিণমনের উপর। শিখনের অন্যতম উপাদান হচ্ছে ভাষা। আমি আগের দিন ভাইগর্স্কির তত্ত্বে বলেছি, ভাষা ছাড়া আমার কোনো কিছু হবে না। ভাষা শুধু মুখের ভাষা নয়, আমার চোখের ভাষাও কিন্তু ভাষা। কমিউনিকেশন আমরা কিন্তু শুধু মুখ দিয়ে করি তাই নয়। ক্লিয়ার? তাহলে সেটা চাহিদা পূরণ, আগে উদাহরণ দিতে বলেছিলাম, সেই চাহিদা নির্ভর নয় বৈশিষ্ট্যের জায়গায় বলেছিলাম পরিণমন আমার চাহিদা পূরণ করে। সেই একই উদাহরণটা বলি, আপনারাই বলুন যে ছোট শিশু সাইকেল চালাতে পারছে না, চাইলেই তার পরিণমন হচ্ছে না, কিন্তু পরিণমন হলে সে একদিন সাইকেল চালাতে পারবে, তার সেই সাইকেল চালানোর চাহিদাটা পূরণ হলো। তাহলে পরিণমন আমার কি করে? আমার বিভিন্ন চাহিদা পূরণ করতে সাহায্য করে। তাহলে শিক্ষা ক্ষেত্রে কি হয়? শিশুর মধ্যে যে সকল চাহিদা আছে, চাহিদা না থাকলে তো শিক্ষা করবে না, জোর করে কাউকে শেখানো সম্ভব নয়। সেই চাহিদা পূরণ করার জন্য পরিণমনের ভূমিকা রয়েছে। লাস্ট বলে এটা ছেড়ে দেবো আজকে, উন্নত ও জটিল আচরণ সম্পাদন। আমাদের বিভিন্ন জটিল আচরণ করতে গেলে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ স্ট্রং হওয়া দরকার। শুয়ে সুতো পড়াতে 2 বছরের 6 মাস বা 1 বছরের বাচ্চা পারে না, আমরা পারি। ভেবে চিন্তে ডিসিশন নেওয়া, একটা অল্প বয়সে আপনি যেটা পারতেন না এখন পারবেন। কোনটা মুখ কোনটা মুখোশ সেটা বুঝে সেই অনুযায়ী আচরণ করার দক্ষতা আপনার হয়েছে আপনার ম্যাচুরেশনের ফলে। অর্থাৎ উন্নত এবং জটিল আচরণ, যেগুলো অনেক বেশি কমপ্লিকেটেড, সেই ধরনের আচরণগুলো করতে সাহায্য করে কিন্তু পরিণমন। এই হলো শিক্ষাক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি এমসিকিউ নিশ্চয়ই আলোচনা করব। তখন এই উদাহরণের রেস্ট টেনেই আমরা চেষ্টা করব। আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্লাসটা যদি ভালো মনে হয় অবশ্যই কমেন্ট বা শেয়ার করবেন। ধন্যবাদ।